আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এসআই মারুফ। আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাই। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। বিশেষ করে যারা কনস্ট্রাকশনে কাজ করে থাকে, অর্থাৎ কন্ট্রাক্টর বা আপনার সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যারা বিভিন্ন কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত থাকেন, তাদের জন্য এটি খুব বেশি উপকারে দিবে। তো চলুন ভিডিওটি দেখে আসি। তো তার পূর্বে একটি কাগজে একটি হ্যান্ড স্কেচ দেখা যাক। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সাইডে একটি বেজের সাইজ এমন হয়, যেমন ধরেন সাপোজ 10 ফিট বাই 6 ফিট সাইজের বেজ হয়ে থাকে। তো এমন পজিশনে অনেকে আসলে চিন্তাগ্রস্ত থাকেন যে কিভাবে মেন রোডটি আগে প্লেসমেন্ট করতে হয়। তো মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে বিভিন্ন কন্ট্রাক্টর বা সাইটে দায়িত্বরত যে সকল ইঞ্জিনিয়ার থাকে বা ফ্রেশার থাকে, তারা মোস্ট এটা ভুল করে। তো তাদেরকে প্রশ্ন করলে তারা বলে যে বেজের যদি সাইজটি এমন হয় 6 ফিট বাই 10 ফিট সাইজের হয়, তাহলে তাদেরকে প্রশ্ন করলে ম্যাক্সিমাম দেখা যায় তারা এই উত্তরটা দেয় যে মেইন রড আগে শর্ট ডিরেকশনে বসবে, এরপরে বাইন্ডার লং ডিরেকশনে বসবে। তো এটি সম্পূর্ণ একটি ভুল কনসেপ্ট। তো সেটিরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরতে চাই, এবং এই কথাটি বাস্তবসম্মত কিনা এবং আদৌ এটি ফাউন্ডেশনের জন্য ভালো হবে কিনা সেটির একটি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন দেখা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফাউন্ডেশনের ডিজাইন করা হয়েছে, যেটি আমরা সেফ সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা একটি মোমেন্ট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এটি একটি মোমেন্ট ডায়াগ্রাম, যেটির তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফাউন্ডেশনের মোমেন্ট ডায়াগ্রাম। দেখুন এইখানে একটি কলাম এবং এইখানে একটি কলাম, অর্থাৎ এটি একটি কম্বাইন্ড ফুটিং। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কলামের উপর থেকে যে লোড যখন ফাউন্ডেশনে ক্রিয়া করে, তখন এটির ডায়াগ্রাম নিচের দিকে কলামটি বা কলামের বেজের অংশ দেবে যেতে চায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মোমেন্টটা রিলিজ হয়েছে। তো এই মোমেন্টকে রেজিস্ট করার জন্য এখানে রেইনফোর্সমেন্ট দিতে হয়। সিমিলার এইখানে আরেকটি কলাম, যেটি ওই কলামের তুলনায় এখানে লোড কম, তো এইখানেও মোমেন্ট রিলিজ হয়েছে। তো এই রিলিজ হওয়া রেজিস্ট করার জন্য মূলত রড দিতে হয়। তবে সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে, দেখেন দুইটি কলামের মাঝে যে স্পেস থাকে, এইখানে মোমেন্ট ডায়াগ্রামটি উপরের দিকে উঠে গেছে কার্ভ করে। তো এটি কেন? এটি এই জন্য ঘটেছে যে যখন কোনো দুটি কলামের উপরে লোড পড়ে, তখন কলামের ওই অংশেরটুকু নিচের দিকে দেবে যেতে চায়, কিন্তু এই দুই কলামের মধ্যবর্তী অংশে যে সয়েল আপওয়ার্ড একটি প্রেশার আছে, অর্থাৎ কলাম যদি নিচের দিকে যেতে চায়, মাটি তখন উপরের দিকে ধাক্কা দিতে চায়। তো এইখানে ঠিক তাই, মাটির সয়েল প্রেশার উপরের দিকে ক্রিয়া করতেছে, যার কারণে এইখানে এই মোমেন্ট ডায়াগ্রামটি দেখা যাচ্ছে। তো এইটিকে রেজিস্ট করার মূলত কারণের জন্যই আসলে এই বেজের রেইনফোর্সমেন্ট ডিটেলসটি আমাদের সামনে আসে। তো যার কারণে মোস্ট অফ দ্য কেসের সাইটে কোনো সাইটে গেলে কন্ট্রাক্টর বা
দায়িত্বরত কোনো লোক থাকলে তাকে জিজ্ঞাসা করলে তারা বলে যে এটা হবে মেইন রড। দেখুন এইখানে উপরে সয়েলের প্রেশার এতটাই ক্রিয়া করছে যে এইখানে রডের পরিমাণ বেশি লাগবে এবং রড খুব স্টিপ অর্থাৎ শক্ত হতে হবে। তো নর্মালি আমরা জানি যদি শর্ট রডের উপরে যখন এইভাবে লোড পড়ে তখন শর্ট রড বেশি লোড নিতে পারে। ধরেন সাপোজ এখানে 100 টন লোড আছে, এই 100 টন লোড যখন এই শর্ট রডের উপরে দেওয়া হবে তখন রডটি সহজে বাঁকা হতে চাইবে না। কিন্তু যদি আপনি এখানে লং অর্থাৎ বড় সাইজের একটি স্প্যান বিশিষ্ট রডের টুকরা নিয়ে এর উপরে 100 টন লোড আপনি ব্যবহার করেন, দেখবেন এটি সহজে এভাবে বেঁকে যাবে। তো যেহেতু মাটির প্রেশারটা উপরের দিকে ক্রিয়া করবে, সেহেতু এইখানে আমাদেরকে শর্ট রড প্রোভাইড করতে হবে উপরে, যাতে করে উপরের প্রেশারটি এই শর্ট রড খুব শক্তভাবে রেজিস্ট করতে পারে এবং এখানে আটকে দিতে পারে। এই কারণেই বেজের ক্ষেত্রে দেখা যায় যে লং ডিরেকশনে রডটি আগে বসানো হয় এবং শর্ট ডিরেকশনে রডটি বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। আশা করি এই ভিডিও থেকে যারা এই কনফিউশনে থাকেন এবং অনেকে এই বেসিক ফান্ডামেন্টালটা বুঝেন না, তাদের জন্য হতে পারে এই ভিডিওটি উপকারী। ধন্যবাদ।